প্রত্যেকটা বাজেটে আমার বিশ্লেষণ করা হয়। তো এবারের বাজেট বিশ্লেষণ করতে যে আমি বলেছিলাম যে এবারের মতন বাজেট আমার শেষ কবে দেখেছি মনে পড়ছে না, এই কারণ হচ্ছে এবার জনগণকে স্বস্তি দেওয়ার একটা বড় রকম চেষ্টা ছিল। আমরা দেখেছি যে 60টার মতন নিত্যপণ্যে সম্পূর্ণরূপে শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু বাজারের বাস্তবতাটা আসলে সাকিব ভাই ভিন্ন। আমি গতকালই দেখলাম টমেটো 200 টাকা কেজি, শশা 180 টাকা কেজি, অন্যান্য জিনিসপত্রের দাম বাড়তি। আমি এডিবির একটা পূর্বাভাস দেখছি যেখানে বলছে যে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি থাকবে এই বছর বাংলাদেশে, এবং আমি দেখলাম যে গেল 3 মাসে মূল্যস্ফীতি 9%-এর বেশি, মেতে সেটা 9.42%, যেটা গেল 16 মাসের মধ্যে সর্বোচ্চ। এটা কিন্তু 9.14 নেমে এসেছে, 1.6 এসেছে। সমস্যাটা তাহলে কোথায় হচ্ছে? না মূল্যস্ফীতি মানে মানুষ কিন্তু সনদ টনদ এত কিছু যে বুঝবে তা না, মানুষ বুঝতে চায় যে আমি যা টাকা ইনকাম করবো সেটা দিয়ে বাজারে খেয়ে পড়ে থাকতে পারবো। ঠিকই বলেছেন, এবং এই বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। মূল্যস্ফীতি কমানোর মানে জন্য একটা হচ্ছে ব্যাংকের মানে ধরেন মনিটারি পলিসির দিক থেকে ব্যাংক ঋণ সুদের হার বাড়িয়ে দেওয়া, যেটা বাড়ানো হয়েছে সেটা আমরা কমাইনি কিন্তু, কারণ মূল্যস্ফীতির বিষয়টাই বিবেচনায় রেখে। কিন্তু এটা আবার একই সাথে উৎপাদন বিনিয়োগের ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি করে, কারণ ব্যবসার খরচটা অনেক বেড়ে যায়। সেই দিক থেকে আবার আমাদেরকে ফিসকাল পলিসি নিয়ে আমাদের ঠিক করতে হয়েছে। আমরা স্টিমুলাস প্রজেক্ট এনেছি, এবং স্টিমুলাস এই যে বাংলাদেশ ব্যাংক যে স্টিমুলাস কর্মসূচি ঘোষণা করেছে তার মধ্যে দিয়ে এই ব্যালেন্সটা করা হচ্ছে, মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসি। এবং যতক্ষণ না পর্যন্ত বিনিয়োগটাকে আসলে আর একটু বিস্তৃত করা যাচ্ছে, ব্যাপক মানে ত্বরান্বিত করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মূল্যস্ফীতি মানে একটা যে লক্ষ্যমাত্রায় পৌঁছে আমরা আশা করছি এই অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু মূল্যস্ফীতি কিছুটা কমেছিল, কমেছে। এবং আপনি এই মূল্যস্ফীতির সাথে কি মাঝখানে যুদ্ধটাকে এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে যুক্ত করবেন না? $3.46 বিলিয়ন শুধুমাত্র জ্বালানির বাড়তি দামের জন্য আমাদেরকে খরচ করতে হয়েছে। কোথা থেকে আপনি টাকাটা পাবেন? এই বাড়তি চাপটা তো এখন মানুষের জন্য টাইমলাইন চাই সাকিব ভাই, মানে কবে নাগাদ একটু স্বস্তি পাবে বলেন তো? এইটা আমরা সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছে যে আমরা আসলে একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, বহু ক্ষেত্রে এটা ধ্বংসপ্রাপ্ত। মানে অন্ততপক্ষে আমি ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বলতে হবে যে এটা ধ্বংসপ্রাপ্ত এবং একটা চরম ভঙ্গুর অর্থনীতি। এই অর্থনীতির পুনরুদ্ধার করাটা এবং একটা স্টেবিলিটি মানে একটা স্থিতিশীলতা আনা, সেইটাই তো এখন প্রধান কাজ। এবং সেক্ষেত্রে অবশ্যই মূল্যস্ফীতি প্রবৃদ্ধি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো তো মানে সংখ্যা, মানে একটা সত্যিকার অর্থে প্রকৃত প্রবৃদ্ধি হতে হলে যে বিনিয়োগ নির্ভর কর্মসংস্থানমুখী একটা অর্থনৈতিক ব্যবস্থা দরকার, সেটা আসলে আমাদের গড়ে তোলাটা লক্ষ্য। এবং সেই ক্ষেত্রে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, ওই পদক্ষেপগুলো আপনি যদি বিচার বিবেচনা করেন, একদিকে মানুষের স্বস্তির জন্য আমরা সোশ্যাল সেফটি নেট, সামাজিক সুরক্ষাকে ব্যাপক বিস্তৃত করেছি এবং সর্বজনীন করেছি, লাইফ সাইকেল বেসড, হ্যাঁ, জীবন চক্র ভিত্তিক, মানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আপনি বিভিন্ন স্তরে এবং মানুষের হাতে, আপনার জনগণের হাতে, যাতে তার ন্যূনতম জীবনে একটু স্বস্তি আসে, সেই জন্য এই সমস্ত ফ্যামিলি কার্ড থেকে শুরু করে বহু ধরনের সোশ্যাল সেফটি নেট, কৃষকদের, শ্রমিকদের, মধ্যবিত্ত তো এইগুলোর আওতায় থাকছে না। এক, দুই হচ্ছে এটা সর্বজনীন, কিন্তু দুই হচ্ছে যে আপনি এইটাকে কেবলমাত্র একটা মানুষের হাতে টাকা দেওয়া হচ্ছে, এটা কিন্তু একটা বিনিয়োগও। কেননা ধরুন শ্রমিক যত বেতন পাচ্ছে, মালিক এই মুহূর্তে শ্রমিকের যতটুকু বেতন দিতে পারে, যতটুকু তার মানে নেয়ার ক্ষমতা আছে, সেটার জায়গায় যে বেতন দিচ্ছে সেটা হয়তো বাজার দর অনুযায়ী তার যথার্থ বেতন নয়। ফলে সরকার কিন্তু এই সোশ্যাল সেফটি নেট দিয়ে উৎপাদন ক্ষেত্রকেই সহায়তা করছে। ওই শ্রমিক, ওই আমাদের শ্রমজীবী মানুষ, তারা যখন এটা পাচ্ছেন, আমাদের কৃষক ক্ষেতমজুররা যখন এটা পাচ্ছেন, তার মধ্য দিয়ে তার জীবনের ওই ভারসাম্যটা ন্যূনতম জায়গায় তৈরি করার চেষ্টা। ফলে এটা একটা বড় আকারে বিনিয়োগ, এটা বাজারের মানুষের খরচের মধ্য দিয়ে তার একটা বড় তৈরি হয়, বড় বাজারের বিস্তৃতি ঘটায়, অর্থনীতির গতি সঞ্চার করে।